তাহলে শুরু করছি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। কি আছে? সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে 3 × 7/8 + 11/12 = হোয়াট। এখানে ABCD 4টে অপশন দেওয়া আছে। দেখো আমরা প্রথমে এখানে ব্র্যাকেটের কাজ করব। তাহলে এটা কি হবে? 7/8 + 11/12। এখানে এলসিএম কত? এখানে এলসিএম হয়ে যাচ্ছে 8 আর 12 যদি আমরা লসাগু করি এক্ষেত্রে পাবো আমরা 24 হচ্ছে লসাগু হবে। তাহলে কি হবে? 3 8 24, তাহলে এখানে যাবে 3 7 21 প্লাস 12 2 24, এটা হয়ে যাবে 22। তার মানে কত হলো? 43/24। এর সঙ্গে কত ইন্টু আছে? 3/2। তাহলে এখানে তাহলে 3/2 × 43/24। আমরা যদি কাটাকুটি করি 3 8 24, তাহলে কত হবে? 43/16। তাহলে কোন অপশনটি রাইট হবে? অবশ্যই এ নাম্বার অপশনটি সঠিক উত্তর। চলে আসি 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্কে এখানে একটি ছবি দেওয়া আছে। হ্যাঁ, এই কোণটি x ডিগ্রি, এখানে 3x ডিগ্রি, আর মাঝখানের কোণটি হচ্ছে, তোমরা ছবি দেখেই বুঝতে পারছো এটা কি কোণ। এই পুরো কোণটা হচ্ছে এক সরল কোণ, এবং এক সরল কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে সবগুলো কোণ যোগ করলে তার সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। সেখান থেকে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে আমরা কি করব? 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি = 180 ডিগ্রি। এখান থেকে কি লেখা যেতে পারে? 3x + x মানে এটা হয়ে গেল 4x ডিগ্রি। 80টা ওপারে চলে গেলে মাইনাস হয়ে যাবে 100 ডিগ্রি। তাহলে এখান থেকে x ডিগ্রির ভ্যালু কত? অবশ্যই 100কে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাবো? 25 ডিগ্রি। তাহলে আমার অপশান বিটা হচ্ছে রাইট উত্তর হবে। ঠিক। আচ্ছা, চলে আসি 3 নম্বর অঙ্কে। পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। রমেনবাবু ঠিক করেছেন যে তার পরিবারের পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন। তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন? যেহেতু দাম বেড়ে গেছে তাই উনি পেঁয়াজের ব্যবহারটাই কমিয়ে দেবেন, করতে হবে। আচ্ছা, এই অঙ্কটি করবার জন্য এখানে জায়গা নেই, তাই আমি পরের পেজে চলে যাচ্ছি। ঠিক আছে, ধরি আগে পেঁয়াজের দাম ছিল 100 টাকা পার কেজি, অর্থাৎ প্রতি কেজি বা 1 কেজি চিনির দাম, অর্থাৎ প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 100 টাকা। এবং রমেনবাবু কত পেঁয়াজ ব্যবহার করতেন? রমেনবাবু আগে মাসে 1 কেজি পেঁয়াজ ব্যবহার করত। ঠিক আছে, তাহলে দেখো আগে রমেনবাবু 1 কেজি মাসে পেঁয়াজ ব্যবহার করত, আর পেঁয়াজের দাম কত ছিল? 100 টাকা পার কেজি, অর্থাৎ তিনি মাসে 100 টাকার পেঁয়াজ কিনতেন। এখন দেখো, এখন পেঁয়াজের দাম 20% বেড়ে গেছে। তাহলে বর্তমানে তাহলে পেঁয়াজের দাম কত? বর্তমানে পেঁয়াজের দাম 120 টাকা প্রতি কেজি। 20% বেড়ে গেলে দামটা কত হবে? 100 টাকায় 20 টাকা বেড়ে গেছে। তাহলে বর্তমানে এখন পেঁয়াজের দাম কত হয়ে গেছে? 120 টাকা। তাহলে বর্তমানে 120 টাকায় পাওয়া যায় কতখানি চিনি? 1 কেজি চিনি। কিন্তু সেটা আগে কত পাওয়া যেত? 100 টাকায় পাওয়া যেত 1 কেজি চিনি। রমেনবাবু আগে 1 কেজি চিনি ব্যবহার করতো, অর্থাৎ মাসিক পেঁয়াজের খরচ কত ছিল? 100 টাকা। তাহলে বর্তমানে 120 টাকায় পাওয়া যায় যদি 1 কেজি চিনি, তাহলে 1 টাকায় পাওয়া যাবে কত কেজি চিনি? 1 এর 120 কেজি। ঠিক তেমনি বর্তমানে 100 টাকায় পাওয়া যায় কত কেজি? 100/120। 0 0 কেটে দিলাম, এটা হয়ে গেল 5/6 কেজি। তাহলে দেখো আগে উনি 1 কেজি চিনি ব্যবহার করতেন, আর এখন বর্তমানে 100 টাকায় পাওয়া যাচ্ছে কত কেজি চিনি? 5 এর 6 কেজি চিনি, তাই তো? তাহলে উনি তো এই পরিমাণ চিনি ব্যবহার করবেন, কারণ উনি পেঁয়াজ বাবুর যে খরচটা সেটা অপরিবর্তিত রাখতে চান।
তাহলে ওনার পেঁয়াজের খরচটা কত কমে গেল। তাহলে আগে ছিল 1 কেজি, সেখান থেকে ওনাকে পেঁয়াজের ব্যবহার কত কমাতে হচ্ছে, কারণ 100 টাকাতেই তো এই পরিমাণ পেঁয়াজই পাওয়া যাচ্ছে। তাহলে পেঁয়াজের খরচ কমাতে হচ্ছে আমার হচ্ছে কত, 1/6 কেজি। তাহলে আগে 1 কেজি পেঁয়াজ ব্যবহার করত, কিন্তু বর্তমানে ওনাকে খরচ অপরিবর্তিত রাখার জন্য 5/6 কেজি পেঁয়াজই ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কত কেজি ব্যবহার কমাতে হবে, 1/6 কেজি। তাহলে 1/6 কেজি ব্যবহার কমাতে হচ্ছে কততে, 1 কেজিতে। তাহলে 100তে কত সেটা আমি বের করব। তাহলে আমরা বের করব দেয়ারফর শতকরা ব্যবহার কমাতে হবে কত, 1/6 কেজি ব্যবহার কমাতে হবে 1 কেজিতে। তাহলে 100তে কত, এটাই আমার শতকরা। তাহলে 1/6 গুণন 100, কাটলে এটা হবে 3, এটা হবে 50, ভাগ করলে কত পাবো আমরা, 16.2%। ঠিক আছে, তাহলে দেখবে এটা কত নম্বর অপশানে আছে। আমরা অপশানটি দেখে নিই। আমরা এখানে আছে অপশান সি। তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কত, অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা চলে যাব এর পরের অঙ্কে। চলে আসে 5 নম্বর অঙ্কে। কি বলেছে দেখো, এখানে একটি ত্রিভুজের ছবি দেওয়া আছে, এখানে একটি বহিঃকোণ দেওয়া আছে। এখানে এসিডি বলেছে কত, 114 ডিগ্রি। আর কি বলেছে, অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু হাফ অফ বিএসি, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল এবিসি। আমাকে অ্যাঙ্গেল এবিসির মান বের করতে বলেছে। আমরা ধরে নিই অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু আমরা ধরে নিই এক্স ডিগ্রি। দেয়ারফর অ্যাঙ্গেল বিএসিটা কত হবে, বিএসি হয়ে যাবে 2 ইন্টু এবিসি। এবিসির ভ্যালু কত, এক্স ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল 2x ডিগ্রি। তাহলে আমরা এই কোণটাকে যদি এক্স ডিগ্রি ধরি, এটি হয়ে যাবে হচ্ছে 2x ডিগ্রি, তাই তো। এবার তোমরা জানো কোনো ত্রিভুজের বহিস্থ কোণ কি হয়, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হয়, তাই তো। এটা তোমরা উপপাদ্যে পড়েছো। তাহলে আমরা কি লিখতে পারবো, অ্যাঙ্গেল এসিডি, অবশ্যই এটা প্রশ্নানুসারে বা আমি সংক্ষেপে লিখছি অ্যাকর্ডিং টু কোশ্চেন, এসিডি ইকুয়াল টু 2x ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি। এখান থেকে পরের লাইনে কি লেখা যায়, 2x কে x তে যোগ করলে কত হবে, 3x, এটা আমি আগে লিখলাম। আর এসিডির মানটা কত, অবশ্যই বলেই দেওয়া আছে 114 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এক্স ডিগ্রি কত পাবো, 114কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 3 3 9, 2 24, 3 8 24, তাই তো। তাহলে বিএসির মান কত হলো, অবশ্যই 38 ডিগ্রি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলে যাবো এর পরের অঙ্কের 6 নাম্বার। 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 হলে এক্স এর মান কত। আমরা কি করব, এখানে কোণাকুণি গুণ বা বজ্র গুণ করব। তাহলে 5 এর সঙ্গে এটা হবে গুণ, আর এটার সঙ্গে এটা গুণ হবে 3 এর সঙ্গে। তাহলে এটাকে কি লেখা যায়, 5 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইমপ্লাইজ, এটা একটা সমীকরণ। তাহলে 5 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমার 3 ইন্টু এক্স প্লাস 2। এখান থেকে কি লিখতে পারি, 5x ইকুয়াল টু 5x প্লাস 15 ইজ ইকুয়াল টু 3x প্লাস 6। এবার দেখো সমীকরণ সমাধানের ক্ষেত্রে 3xটা এপারে এলে মাইনাস হয়ে যাবে। তাহলে 5x থেকে 3x বিয়োগ করলে হয়ে যাবে 2x, আর এখানে 6, 15টা এপারে গেলে হয়ে যাবে -15। তাহলে এটা কত লিখবো, -9। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হবে, -9/2। তাহলে অপশন বি আমার রাইট অ্যান্সার। চলে আসি 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, এখানে বলে দিয়েছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 135 ডিগ্রি, বহুভুজের বাহু সংখ্যা কত। তোমরা সবাই জানো যে বহুভুজের বাহু সংখ্যা কি করে বের করতে হয়, 360কে বহিঃকোণ দিয়ে ভাগ করলে আমরা বাহু সংখ্যা পেয়ে যাই। কিন্তু এখানে প্রতিটি বহিঃকোণের মান দেওয়া নেই, প্রতিটি অন্তঃকোণের পরিমাপ দেওয়া আছে। তাহলে প্রথমে প্রতিটি বহিঃকোণের মান বের করব। তাহলে এখানে কি বের করব, প্রতিটি বহিঃকোণ কত হবে, প্রতিটি বহিঃকোণ বলো দেখি, 180 থেকে আমাকে বিয়োগ করতে হবে 135। কারণ কি, তোমরা জানো প্রতিটি অন্তঃকোণ প্লাস প্রতিটি বহিঃকোণের সমষ্টি কত, 180 ডিগ্রি।
তাহলে 180 ডিগ্রি থেকে যদি বহিঃকোণ প্রতিটি অন্তঃকোণের পরিমাণ বিয়োগ করে দিই তাহলে প্রতিটি বহিঃকোণের পরিমাপ আমরা পেয়ে যাব এবং বিয়োগ করলে আমরা কত পাবো 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অতএব বাহুর সংখ্যা কত হবে? তোমরা ফর্মুলা জেনে গেছো অলরেডি, পড়েও নিয়েছো বইয়ে, যে 360 ডিগ্রিকে আমরা প্রতিটি বহিঃকোণ দিয়ে ভাগ করব। ভাগ করলে কত পাচ্ছি আমরা? 8 হবে এটা। তাহলে বাহু সংখ্যা কত? 8টি। তাহলে অপশান সি আমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাবো আমরা পরের অঙ্কে। দেখো 8 নম্বর অঙ্কে কি বলেছে, একটি গাড়ি 2 ঘন্টায় 36 কিলোমিটার যায়, গাড়িটির গতিবেগ কত? এখানে দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। হ্যাঁ, এখানে একক বলে দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। তাহলে আমাকে গতিবেগটাও মিটার পার সেকেন্ডে বের করতে হবে, কারণ এখানে উত্তরটা চেয়েছে মিটার প্রতি সেকেন্ড এই অপশানে। তাহলে 2 ঘন্টায় যে 36 কিলোমিটার, তাহলে গতিবেগ কত হবে? গতিবেগের আমরা ফর্মুলা জানি, গতিবেগ মানে কত? দূরত্ব ভাগ সময়। তাহলে দূরত্ব কত? 36 কিলোমিটার। তাহলে কিলোমিটার থেকে মিটার করতে গেলে আমাকে কী করতে হবে? অবশ্যই 1000 দিয়ে গুণ করতে হবে। আর 2 ঘন্টাকে আমরা যদি সেকেন্ড করি তাকে আমরা কি করতে হবে? 3600 ভাগ করতে হবে, কারণ আমরা জানি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 2 ঘন্টা মানে কি? ঘন্টা থেকে সেকেন্ডে করে নিলাম। তাহলে গতিবেগের এককটা এখন কততে চলে এলো? মিটার পার সেকেন্ড। কারণ কি? আমরা এই কিমিকে করে নিলাম মিটার 1000 দিয়ে গুণ করে, আর ঘন্টাকে করে নিলাম সেকেন্ড 3600 দিয়ে গুণ করে। এখন দেখো 0 0 কেটে দেবো, এখানে 36 কাটা চলে যাবে, এখানে কত হবে? 2 দিয়ে কাটলে 5, তাহলে কত হলো? 5 মিটার পার সেকেন্ড। তাহলে অপশান এ আমার সঠিক। এরপরে চলে আসি আমরা 9 নম্বরে। 9 নম্বরে কি বলেছে দেখো, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, স্তম্ভচিত্র দেওয়া আছে। এবারে বলেছে উপরের স্তম্ভচিত্রে কোন দুটি ফলের কিলোগ্রামের দামের পার্থক্য 60 টাকা। আচ্ছা, চলে আসি 9 নম্বর অঙ্কে। দেখো এখানে কি বলে দিয়েছে, প্রতি কেজি ফলের দাম এখানে দেওয়া আছে এই বরাবর, আর এখানে দেওয়া আছে ফল। এখানে 4 রকমের ফল আছে, আম, পেয়ারা, আপেল ও আঙুর। এবার বলেছে উপরের দেওয়া স্তম্ভচিত্রে কোন দুটি ফলের 1 কিলোগ্রামের পার্থক্য 60 টাকা। দেখো আমি এখানে গ্রাফ মিলিয়ে ফলের দামগুলো লিখে রেখেছি। যেমন দেখো আমের দাম কার সঙ্গে মিলছে? 40, তাহলে 1 কেজি আমের দাম কত? 40 টাকা। পেয়ারা কত? পেয়ারাটাকে যদি বাড়িয়ে দাও তাহলে দেখো 50-এর সঙ্গে মিলে যায়, তাহলে প্রতি কেজি পেয়ারার দাম কত হচ্ছে? 50 টাকা। একইভাবে আপেলটা যদি তুমি দেখো ভালো করে, তাহলে প্রতি কেজি আপেলের দাম কত? 100 টাকা, এবং প্রতি কেজি আঙুরের দাম, এটা 70 আর 80-র মাঝখানে আছে, এটা হয়ে যাচ্ছে কত? 75 টাকা। এখন বলেছে কোন দুটি ফলের 1 কিলোগ্রামের দামের পার্থক্য 60 টাকা। আমাকে এখন দেখতে হবে 40-50 তো নয়, 50-100ও নয়, তবে 40 আর 100 যদি নিয়ে থাকি তাহলে দেখো এদের দুজনের মধ্যে দামের পার্থক্য কত হয়ে যাচ্ছে? 100 থেকে যদি 40 তুমি মাইনাস করো, এটা হয়ে যাচ্ছে কিন্তু 60 টাকা, তাই না? তাহলে এই দুটো কোন ফল? আম আর আপেল। তাহলে দেখতে হবে আপেল আর আম। ইয়েস, এই অপশানটি আমার রাইট। তাহলে সি নাম্বার অপশানটি রাইট। আমরা চলে যাবো পরের সমস্যার সমাধানে। চলে আসি 10 নম্বর অঙ্কে কি বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x হয় তবে সংখ্যাটি কত? তাহলে একক স্থানীয় অঙ্ক বলে দিয়েছে x, এবং দুটি অঙ্কের সমষ্টি বলে দিয়েছে কত? 9। তাহলে এখান থেকে কি বুঝছি, দশক স্থানীয় অঙ্কটি কত হবে? দশক স্থানীয় অঙ্কটি হবে অবশ্যই 9 - x, কারণ দুটো সমষ্টি 9, তাহলে একটি যদি x হয় তাহলে অপরটি হবে 9 - x। তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে এই যে সংখ্যাটির কথা বলেছে, তাহলে সংখ্যাটি হবে কি? আমরা সংখ্যাটি কী হবে? তাহলে দশক স্থানীয় অঙ্ক, তার সঙ্গে 10 গুণ করতে হবে, তাহলে 10 × 9 - x প্লাস একক স্থানীয় অঙ্ক। এটি করলে কি যাবে? 90 - 10 × x 10x প্লাস x, তাহলে কত হলো? 90 - 9x। তাহলে কত নম্বর অপশানটি আমার রাইট হবে? সি নাম্বার অপশানটি আমার রাইট হবে। ঠিক আছে, আমরা চলে যাব এর পরের অঙ্কে। পরের অঙ্কে কী বলেছে, 40 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারকে বর্গাকার আকৃতি দেওয়া হলো এবং বর্গাকার আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে একটা তারকে আমরা তৈরি করেছি, একটা বর্গক্ষেত্র বানিয়েছি। তাহলে বুঝতেই পারছো এই বর্গক্ষেত্রের যা পরিসীমা সেটা এই তারটির দৈর্ঘ্য, এবং সেটি কত? এখানে বলে দিয়েছে এটা 40 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত? 40। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4 × বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 × a =
40, তাহলে সেখান থেকে এ কত, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, 10। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এ স্কোয়ার বাহু স্কোয়ার, তার মানে কত, 100। 100 অবশ্যই কী হবে এককটা, এখানে যেহেতু এগুলো সব সেন্টিমিটার দেওয়া আছে অবশ্যই সেটি হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো কত নম্বর অপশান আমার রাইট হবে, অবশ্যই বি নম্বর অপশানটি আমার সঠিক হবে। চলে যাব তার পরের অঙ্কে, অর্থাৎ 12 নম্বর অঙ্কে। কি বলেছে দেখো, এখানে একটি চার্ট দেওয়া আছে এবং এখানে অনেক রকম সঙ্গীতের ভাগ দেওয়া আছে, ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক সঙ্গীত এবং লোকসঙ্গীত, এবং প্রত্যেকটা শ্রোতা আলাদা, এক এক লোক এক এক রকমের গান ভালোবাসে। তোমাদের মধ্যেও সেরকম পাবে, কেউ রবীন্দ্রসঙ্গীত ভালোবাসে, কেউ আধুনিক সঙ্গীত ভালোবাসে, সেটার একটা চার্ট আমাদের দেওয়া আছে। এইবার এখান থেকে আমাকে প্রশ্ন করেছে যে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ। দেখো পুরোটাকে যদি আমি 100 ধরি, কারণ এই সব রকম ভাগ মিলিয়ে পুরোটা, তা পুরোটাকে যদি 100 ধরি, তার 20% বলেছে লোকসঙ্গীতের শ্রোতা। আমাকে জিজ্ঞেস করেছে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলার কত অংশ, তাহলে অবশ্যই এই 20% মানে কি 100 ভাগের 20 ভাগ, তার মানে এটা হয়ে যাবে আমার কত, 1/5। তাহলে অপশান এ আমার রাইট। চলে যাব আমরা পরের অঙ্কে। 13 নম্বর অঙ্কে কি বলেছে, একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থ 12 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের কি সমান, পরিসীমাটা সমান। তাহলে যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করে ফেলি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা কত হবে, আয়তক্ষেত্রের পরিসীমা হয়ে যাবে, আমরা ফর্মুলা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত, এখানে 12 যোগ প্রস্থ কত, 6 সেন্টিমিটার, তাই তো। তাহলে টোটাল কত হলো, 2 ইন্টু এটা হয়ে যাবে 18 সেন্টিমিটার, মানে 36 সেন্টিমিটার। আচ্ছা এই পরিসীমাটা তো বর্গক্ষেত্রের পরিসীমা, তাই না। আচ্ছা এখানে আবার কি জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করেছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। আমরা ধরে নিই প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার এ। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, 4a। এই 4a কার সঙ্গে সমান, আয়তক্ষেত্রের পরিসীমার সঙ্গে সমান। আয়তক্ষেত্রের পরিসীমা কত, 36। 36 এখান থেকে এ কত পাবে, 36/4 = 9। তার মানে অপশান 9 আমার সঠিক উত্তর। ঠিক আছে, এবারে চলে আসি 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কে দেখো কি বলেছে, এখানে দেখো একটা ছবি দেওয়া আছে ত্রিভুজের এবং একটা বাহুকে বর্ধিত করে দেওয়া আছে। বহিঃ কোণ বলেছে 115 ডিগ্রি। এখানে বলে দেওয়া আছে AB = AC, AB = AC বলে দেওয়া আছে। তাহলে এই বাহুর সাথে এই বাহুটা সমান, এই বাহুর সাথে এই বাহু যদি সমান হয়, তাহলে অবশ্যই তাদের এই কোণগুলো আমার সমান হবে। ACE বলে দেওয়া আছে 115 ডিগ্রি। তাহলে আমার বলেছে বিএসির মান কত, এই কোণটির ভ্যালু কত হবে, এটা আমাকে বের করতে হবে। এখন দেখো আমরা জানি প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃ কোণের মানের সমষ্টি কত, এক সরল কোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে এসিবির মানটা পেয়ে যাচ্ছি। তাহলে অ্যাঙ্গেল ACE দেওয়া আছে 115 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল ACB কত হবে, 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বিয়োগ করতে হবে, কারণ আমি কেবলই বললাম এই দুটো কোণ পুরোটার যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাবো আমরা কত, 65 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো যেহেতু এই দুটো কোণ সমান, কারণ বাহু দুটো সমান মানে কি এই দুটো কোণও সমান, তাহলে দেয়ারফর অ্যাঙ্গেল ABC কত হচ্ছে, অ্যাঙ্গেল ABCও হয়ে যাবে আমার 65 ডিগ্রি। তাহলে এটাও কত হলো, 65 ডিগ্রি, কারণ এই দুটো কোণ তো সমান, এই দুটো বাহু যেহেতু সমান। তাহলে আমাকে কী বের করতে বলেছে, বিএসি। তাহলে অ্যাঙ্গেল বিএসি কত হবে, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা যদি এই দুটো কোণের সমষ্টি বিয়োগ দিই, অর্থাৎ 65 ডিগ্রি আর 65 ডিগ্রি কত হচ্ছে, 180 থেকে আমি বিয়োগ দিচ্ছি 130 ডিগ্রি, তাহলে হবে হচ্ছে আমার 50 ডিগ্রি। 50 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর, অপশান ডি আমার সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের অঙ্কে। এরপরে চলে আসে 15 নম্বর অঙ্কে কি বলেছে, 100⁻100 এর সমান হলো কোনটি, ABCD। দেখো আমরা কি জানি 100কে কি লেখা যেতে পারে, এখানে দেখো প্রতি ক্ষেত্রেই 2 আর 50 এই দুটো জিনিস কিন্তু কমন, তাই না, 250। তাহলে আমরা বুঝতেই পারছি আমরা 100কে ভাঙে নিয়েছি। 100কে যদি আমরা ভাঙি কীরকম, 2 × 50 যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটাই হবে।
তাই তো? তাহলে অবশ্যই আমার এই প্রথম তিনটের মধ্যে হবে, এখানে প্লাস চিহ্ন কখনোই হবে না, তাহলে এটা আগেই বাদ চলে গেল। এবার দেখো 100^100, তার মানে কি হবে পুরোটা 2 × 50^100, তাহলে কত লিখতে পারবো এখানে 2^100 × 50^100। দেখো এটা কোন অপশন হবে? অবশ্যই অপশন এ আমার রাইট। এরপরে চলে যাব 16 নম্বর অঙ্কে। কি বলেছে? 60 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1 হলে জলের পরিমাণ কত? তাহলে এই অঙ্কটা সোজা। অনুপাত যেহেতু দেওয়া আছে, তাহলে অনুপাত সমষ্টি কত? অনুপাত সমষ্টি 5 আর 1 যোগ করলে কত হবে? 6, তাই তো? তাহলে জলের পরিমাণ কত হবে? আমরা একইভাবে করে দেব, কারণ এখানে ব্রড কোশ্চেনে শর্ট কোশ্চেন। তাহলে মোট অনুপাত সমষ্টি 6 এবং জলের পরিমাণ কত বলে দিয়েছে, জল আছে 5, তাই তো? তাহলে 5-এর 6 অংশে আনুপাতিক ভাগ হয়। এবার একে কত দিয়ে গুণ করব? মোট কত লিটার? 36 লিটার ডেটল জল আছে, তাহলে 36 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে কত হবে? 6 × 6 = 36, তাহলে 5 × 6 = 30 লিটার। তাহলে দেখো তো কোন অপশনটা রাইট? ঠিক একদম বি নাম্বার অপশনটাই আমার রাইট। চলে আসি তার পরের অঙ্কে। কি বলেছে? 3ab 9a²c 12a²c² এর লসাগু কত? প্রথমে আমরা সহগগুলো লসাগু করব। 3, 9 এবং 12। 3, 9, 12 লসাগু যদি করি আমরা কত পাবো? 3 × 1 = 3, তারপরে 3 × 3 = 9, 3 × 4 = 12। তাহলে লসাগু কত হচ্ছে? 3 × 3 = 9, 4 × 9 = 36, তাই তো? তাহলে সবার প্রথমে কিন্তু আমার লসাগু যখন বের করব তিনটে রাশির, তাহলে প্রথমেই আমার হয়ে গেল 36। এবার দেখো এই যে এ আছে সবগুলো, এর সর্বোচ্চ ঘাত কত আছে? সর্বোচ্চ ঘাত আছে a², তাহলে a²। এরপরে কি আছে? বি লিখলাম। বি এর সর্বোচ্চ ঘাত কত? এখানে বি, এখানে শুধু বি একটাই আছে, তাই বি হয়ে গেল। এরপরে লিখব সি এর সর্বোচ্চ ঘাত c², তাহলে এটা হয়ে গেল রাইট অ্যান্সার। তাহলে কোনটা হবে? 36 a² b c², অপশন সি আমার রাইট। চলে যাব পরের অঙ্কে। 18 নম্বর অঙ্কে কি বলেছে? গ্রিল তৈরির কারখানায় 15 দিনে 3টি গ্রিল তৈরি হয়। 8টি একই রকম গ্রিল তৈরি করতে কত দিন সময় লাগবে? তাহলে 3টি তৈরি করতে সময় লাগছে কত? 15 দিন, তাই না? আমরা ঐকিক নিয়মে করব, অঙ্কটা সহজ। তাহলে একটি করতে অবশ্যই কম সময় লাগবে, তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 5 দিন। তাহলে 8টি তৈরি করতে বেশি সময় লাগবে, 5 × 8 মানে কত দিন হচ্ছে? 40 দিন। তাহলে অপশন এ আমার রাইট হবে। 19 নম্বর অঙ্ক। তোমরা এখানে দুটো ফিগার দেখতে পাচ্ছ, AB আর CD দুটো লাইন আছে, মাঝখানে এখানে APQ বলে দেওয়া আছে 30 ডিগ্রি, কিউ আর সি দেওয়া আছে 40 ডিগ্রি। আমাকে কি বের করতে হবে? অ্যাঙ্গেল PQR, এই কোণটা বের করতে হবে। এই অঙ্কটি করার জন্য আমরা কিউ বিন্দু দিয়ে AB আর CD এর একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করে নেব। এখন দেখো অঙ্কন অনুসারে তাহলে কি এটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করে নিলাম। তাহলে এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় আর এটা যদি ছেদক হয়, তাহলে এই দুটো কোণ কীরকম কোণ? একান্তর কোণ। তাহলে এই কোণটার মান কত হবে? এটা যদি 30 ডিগ্রি হয় আর এটাও কত হবে? 30 ডিগ্রি, কারণ একান্তর কোণের মান সমান হয়। তাই এটা 30 ডিগ্রি হলে এটাও হয়ে যাবে 30 ডিগ্রি। একইভাবে এই সরলরেখার সঙ্গে যদি এই সরলরেখা সমান্তরাল হয় আর এটা যদি ছেদক হয়, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, কারণ এটা একান্তর কোণ, এবং এই কোণটি 40 ডিগ্রি হলে এই কোণটাও কত হবে? 40 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল PQR এর মান কত হয়ে যাচ্ছে? উপরের অংশে 30 ডিগ্রি, নিচের অংশে 40 ডিগ্রি, টোটাল যোগ করলে হয়ে যাবে আমার 70 ডিগ্রি। তাহলে অপশন বি আমার রাইট অ্যান্সার। 20 নম্বর অঙ্ক কি বলেছে? কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিলোমিটার, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত? তাহলে আমরা অঙ্কটা এখানে করছি 20 নম্বর অঙ্ক। তাহলে এমনি দূরত্ব 85 কিলোমিটার, ঠিকই আছে। এর সঙ্গে কত প্লাস হবে? যেহেতু মেন লাইনের দূরত্ব 5% বেশি,
5% বেশি, তাহলে 85 থেকে আরও 5% বেশি। 5% মানে জানো 100তে ভাগ হবে, তাহলে 85 তো দূরত্ব আছেই, তার সঙ্গে আরও 5% দূরত্ব বেশি। কোথা থেকে? কর্ড লাইনের দূরত্ব থেকে। তাহলে দুটো প্লাস করে দিলাম, এটি হয়ে গেল মেন লাইনের দূরত্ব। তাহলে এটি হয়ে যাবে 85 প্লাস 5 দিয়ে এটা করলে হবে 20 ভাগ করলে, এবং তুমি যখন এটাকে ভাগ করে দেবে তখন এটা পেয়ে যাবে 5 দিয়ে 17, 5 দিয়ে হয়ে যাবে 4। এটার মান দাঁড়ায় 4.25। দুটো যোগ করলে হয়ে যাবে 89.25। অবশ্যই দূরত্বের একক কি? কিলোমিটার। তাহলে কোন অপশানটি রাইট হবে? হ্যাঁ, অবশ্যই ডি নাম্বার অপশানটি আমার রাইট অ্যান্সার হবে। আমি সবগুলো অঙ্ক করে ফেললাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি আমার টিচিং ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটি প্রেস করবে, এবং আজকের পড়ানো কেমন লাগলো এবং তোমরা আরও কী ধরনের অঙ্ক করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং পরবর্তীতে এই একই ধরনের ভিডিও পেতে তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আমার সঙ্গে আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং ভালো থাকবে।